বন্ধুরা, এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে সবাই কথা বলছে কিন্তু খুব কম মানুষ চিন্তা করছে, সবাই মতামত দিচ্ছে কিন্তু খুব কম মানুষ সত্য খুঁজছে, সবাই জানার দাবি করছে কিন্তু খুব কম মানুষ স্বীকার করছে যে তারা জানে না। এমন এক পৃথিবীতে হঠাৎ একজন মানুষ এসে দাঁড়ালেন। তার হাতে কোনো অস্ত্র নেই, কোনো সেনাবাহিনী নেই, কোনো রাজ সিংহাসন নেই। তার কাছে আছে শুধু কয়েকটি প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর শক্তি এতটাই প্রবল ছিল যে তা কাঁপিয়ে দিয়েছিল পুরো একটি সভ্যতাকে। আর সেই মানুষটির নাম সক্রেটিস। বন্ধুরা, ইতিহাসে অনেক রাজা এসেছেন, অনেক সাম্রাজ্য উঠেছে এবং ধ্বংস হয়ে গেছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক বিজয় হয়েছে, কিন্তু খুব কম মানুষই আছেন যাদের মৃত্যু হয়েছে 2500 বছর আগে, অথচ যাদের চিন্তা আজও বেঁচে আছে কোটি কোটি মানুষের মনের মধ্যে। সক্রেটিস সেই বিরল মানুষদের একজন। তিনি কোনো বই লেখেননি, কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি, কোনো রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেননি। তবুও আজ যখন আমরা সত্য খুঁজতে চাই, যখন আমরা কোনো বিশ্বাসকে প্রশ্ন করি, যখন আমরা নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবি, তখন আমরা অজান্তেই সক্রেটিসের পথেই হাঁটছি। কিন্তু প্রশ্ন হল, কি এমন করেছিলেন এই মানুষটি? কেন তার নিজের শহর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল? কেন তার শিষ্যরা তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলে মনে করত? আর কেন আজও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো তার শেখানো পদ্ধতি অনুসরণ করে? এই অডিও বুকে আমরা শুধু একজন দার্শনিকের জীবনী শুনব না, আমরা প্রবেশ করব এক অসাধারণ চিন্তার জগতে, এক এমন যাত্রায় যেখানে প্রতিটি অধ্যায় আমাদের নিজের জীবন সম্পর্কে নতুন প্রশ্ন করতে বাধ্য করবে। আমরা জানব কিভাবে একজন সাধারণ মানুষ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ হয়ে উঠলেন, কিভাবে তিনি মানুষকে প্রশ্ন করার সাহস দিলেন, কিভাবে তিনি মৃত্যুর মুখেও নিজের নীতির সঙ্গে আপোস করলেন না, এবং কিভাবে তার চিন্তা আজও আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করছে। বন্ধুরা, এই যাত্রা শুধু সক্রেটিসকে জানার জন্য নয়, এই যাত্রা নিজেকে জানার জন্য। কারণ সক্রেটিস বিশ্বাস করতেন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল না তুমি কি জানো, বরং তুমি নিজেকে কতটা জানো। তাহলে প্রস্তুত তো? চলুন সময়ের স্রোত পেরিয়ে ফিরে যাই 2500 বছর আগের গ্রিসে, ফিরে যাই সেই এথেন্স শহরে যেখানে একজন বৃদ্ধ মানুষ তার প্রশ্ন দিয়ে পুরো পৃথিবীকে বদলে দিতে শুরু করেছিলেন। ভয়েস অফ অডিও বুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। চলুন শুরু করি সক্রেটিসের অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। অধ্যায় 1, রহস্যময় মানুষ সক্রেটিস। বন্ধুরা, আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন গ্রিসের এথেন্স শহরে একজন মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। তার পোশাক ছিল সাধারণ, পা ছিল খালি, চেহারা ছিল মোটেও আকর্ষণীয় নয়। অনেকেই তাকে প্রথম দেখায় গুরুত্বই দিত না। আজকের ভাষায় বললে তাকে দেখে কেউ ভাবতেই পারত না যে এই মানুষটি একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার কাছে এমন একটি শক্তি ছিল যা কোনো রাজদণ্ডের চেয়েও শক্তিশালী। সেটি ছিল প্রশ্ন। তিনি মানুষের কাছে যেতেন এবং প্রশ্ন করতেন, সাহস কি, ন্যায় কি, সততা কি, একজন ভালো মানুষ কাকে বলে? প্রথমে সবাই আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিত, কিন্তু তারপর শুরু হতো আসল ঘটনা। সক্রেটিস আরও প্রশ্ন করতেন, আরও গভীরে যেতেন, আরও বিশ্লেষণ করতেন। ধীরে ধীরে মানুষ বুঝতে পারত যে বিষয়টি নিয়ে তারা এতদিন আত্মবিশ্বাসী ছিল সেটি সম্পর্কে তাদের জ্ঞান আসলে খুবই অগভীর। বন্ধুরা, আমাদের বাংলার সমাজেও কি এমন হয় না? ধরুন কেউ বলল সরকারি চাকরি পেলেই জীবন সফল। সক্রেটিস হয়তো জিজ্ঞাসা করতেন যে সরকারি চাকরি পেয়েও প্রতিদিন অসুখী, সে কি সফল? আবার কেউ বলল অনেক টাকা থাকলেই সুখী হওয়া যায়। সক্রেটিস হয়তো বলতেন, তাহলে পৃথিবীর ধনী মানুষদের মধ্যে এত হতাশা, একাকিত্ব এবং মানসিক কষ্ট কেন? এই ছিল তার জাদু। তিনি মানুষকে নিজের চিন্তার মুখোমুখি দাঁড় করিয়ে দিতেন।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সক্রেটিস নিজে কোনো বই লেখেননি, একটিও না। তাহলে আমরা তার সম্পর্কে এত কিছু জানি কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তার ছাত্রদের মধ্যে, বিশেষ করে প্লেটো এবং জেনোফোনের লেখায়। তাদের লেখা থেকেই আমরা সক্রেটিসকে জানতে পারি। কিন্তু এখানেই তৈরি হয় একটি রহস্য, কারণ আমরা সক্রেটিসকে সরাসরি জানি না, আমরা তাকে জানি অন্যের চোখ দিয়ে, যেন একজন মানুষকে আমরা শুধু তার বন্ধুদের গল্পের মাধ্যমে চিনি। ফলে প্রশ্ন ওঠে, আসল সক্রেটিস কে ছিলেন? এই প্রশ্নের শতভাগ উত্তর আজও কেউ জানে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সক্রেটিস এমন একজন মানুষ ছিলেন যিনি মানুষের অহংকারকে চ্যালেঞ্জ করতেন। তিনি বলতেন, আমি শুধু এটুকু জানি যে আমি কিছুই জানি না। বন্ধুরা, শুনতে সাধারণ মনে হলেও এটি মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী বাক্য, কারণ অধিকাংশ মানুষ জ্ঞানী হওয়ার অভিনয় করে। সক্রেটিস অজ্ঞতা স্বীকার করার সাহস দেখিয়েছিলেন। আজকের পৃথিবীতে আমরা সবাই বিশেষজ্ঞ হতে চাই, সোশ্যাল মিডিয়ায় সবাই মতামত দেয়, কিন্তু খুব কম মানুষ বলতে পারে আমি জানি না। সক্রেটিস বলতেন, জ্ঞানের প্রথম ধাপই হল নিজের অজ্ঞতা উপলব্ধি করা। যতক্ষণ আপনি মনে করবেন যে আপনি সব জানেন, ততক্ষণ নতুন কিছু শেখার দরজা বন্ধ থাকবে। এই কারণেই সক্রেটিসকে শুধু দার্শনিক বলা হয় না, তাকে বলা হয় চিন্তার বিপ্লবী। কারণ তিনি মানুষকে নতুন তথ্য দেননি, তিনি মানুষকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন। আর এই ভাবনার শক্তি একদিন পুরো এথেন্স শহরকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, এথেন্স কেমন ছিল? কেন সেই শহর সক্রেটিসকে জন্ম দিল? এবং কেন সেই শহরই পরে তাকে মৃত্যুদণ্ড দিল? চলুন এবার সেই শহরের গল্পে প্রবেশ করি। অধ্যায় 2, এথেন্স, যে শহর সক্রেটিসকে তৈরি করেছিল। বন্ধুরা, সক্রেটিসকে বুঝতে হলে প্রথমে আমাদের এথেন্সকে বুঝতে হবে, কারণ একজন মানুষ কখনোই তার সময় এবং সমাজ থেকে সম্পূর্ণ আলাদা নয়। এথেন্স ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম উন্নত শহর। এটি ছিল শিল্প, সাহিত্য, স্থাপত্য এবং গণতন্ত্রের কেন্দ্র। আজ যেমন মানুষ নিউ ইয়র্ক, লন্ডন বা টোকিওর কথা বলে, সেই সময়ে মানুষ এথেন্সের কথা বলতো। এখানেই জন্ম নিয়েছিল গণতন্ত্রের ধারণা, এখানেই স্বাধীনভাবে বিতর্ক করা যেত, মানুষ প্রকাশ্যে মতামত দিতে পারত। এই পরিবেশই সক্রেটিসের মতো একজন চিন্তাবিদকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিল। কিন্তু ইতিহাসে কোনো স্বর্ণযুগ চিরকাল স্থায়ী হয় না। এথেন্সও তার ব্যতিক্রম ছিল না। এক সময় শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ, পেলোপনেশিয়ান যুদ্ধ। বহু বছর ধরে চলা এই যুদ্ধ এথেন্সকে দুর্বল করে দিল। মানুষের আত্মবিশ্বাস ভেঙে গেল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হল, রাজনৈতিক অস্থিরতা শুরু হল। বন্ধুরা, মানুষ যখন ভয় পায় তখন সে স্বাধীন চিন্তার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। আজও আমরা তা দেখি। যখন সমাজে সংকট আসে তখন অনেকেই প্রশ্নকে বিপজ্জনক বলে মনে করে। এথেন্সেও ঠিক সেটাই ঘটেছিল। আর এই সময়ে জনপ্রিয় হয়ে উঠল একদল শিক্ষক। তাদের বলা হতো সফিস্টস। তারা টাকা নিয়ে মানুষকে বিতর্ক জিততে শেখাত। তাদের কাছে সত্য গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল জয়। আজকের সোশ্যাল মিডিয়ার অনেক বিতর্কের সঙ্গে কি এর মিল খুঁজে পান? অনেকে সত্য জানার জন্য বিতর্ক করে না, জেতার জন্য করে। সক্রেটিস ছিলেন সম্পূর্ণ বিপরীত। তিনি বলতেন, আমি জিততে চাই না, আমি সত্য খুঁজতে চাই। এই কারণে সফিস্টদের সঙ্গে তার সংঘর্ষ অনিবার্য ছিল। তারা জ্ঞান বিক্রি করত, সক্রেটিস জ্ঞান অনুসন্ধান করতেন। তারা মানুষের অহংকার বাড়াতেন, সক্রেটিস অহংকার ভাঙতেন। তারা বলতো, আমি জানি, সক্রেটিস বলতেন, চলুন দেখি আমরা সত্যিই জানি কিনা। ফলে ধীরে ধীরে তার শত্রুর সংখ্যা বাড়তে লাগল। যারা ক্ষমতাবান ছিল তারা তাকে অপছন্দ করতে শুরু করল, কারণ সত্যিকারের প্রশ্ন সব সময় ক্ষমতাকে অস্বস্তিতে ফেলে। কিন্তু সক্রেটিস থামেননি। তিনি বিশ্বাস করতেন, একটি সুস্থ সমাজের জন্য প্রশ্ন করা অপরিহার্য।
একটি গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন তার নাগরিকরা চিন্তা করতে শেখে। কিন্তু দুর্ভাগ্যবশত এথেন্সের অনেক মানুষ এই সত্যটি বুঝতে পারেনি, আর সেই ভুল বোঝাবুঝি একদিন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিচারগুলোর একটি তৈরি করবে। সেখানে একজন বৃদ্ধ দার্শনিককে কাঠগড়ায় দাঁড় করানো হবে। অভিযোগ হবে তিনি যুবকদের বিপথে পরিচালিত করছেন, তিনি সমাজকে নষ্ট করছেন। কিন্তু সত্যিই কি তাই ছিল, নাকি তিনি শুধু মানুষকে ভাবতে শিখিয়েছিলেন? সেই উত্তর আমরা খুঁজব পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা জানব সক্রেটিসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সক্রেটিক পদ্ধতি সম্পর্কে। অধ্যায় 3, সক্রেটিক পদ্ধতি, প্রশ্নের ভেতর লুকিয়ে থাকা সত্য। বন্ধুরা, একবার কল্পনা করুন, আপনি একটি ঘরে বসে আছেন। আপনার সামনে একজন মানুষ। তিনি আপনাকে কোনো বক্তৃতা দিচ্ছেন না, কোনো বই পড়াচ্ছেন না, কোনো উপদেশও দিচ্ছেন না। তিনি শুধু প্রশ্ন করছেন, একটির পর একটি প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আপনি হঠাৎ বুঝতে পারলেন আপনি আসলে বিষয়টা যতটা জানেন বলে ভাবতেন ততটা জানেন না। এই ছিল সক্রেটিসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটাকেই আজ আমরা বলি সক্রেটিক মেথড বা সক্রেটিক পদ্ধতি। বন্ধুরা, মানব ইতিহাসে অসংখ্য মানুষ জ্ঞান দিয়েছেন, কিন্তু সক্রেটিস এমন একজন মানুষ যিনি জ্ঞান দেওয়ার পরিবর্তে মানুষকে নিজের ভেতরে জ্ঞান খুঁজতে শিখিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, কেউ কাউকে সত্য শেখাতে পারে না, সত্যকে আবিষ্কার করতে হয়। আজকের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। অনেক সময় ছাত্রদের শুধু তথ্য মুখস্থ করানো হয়, কিন্তু সক্রেটিসের মতে শিক্ষা মানে মুখস্থ করা নয়, শিক্ষা মানে চিন্তা করা। ধরুন, একজন ছাত্র বলল, সাহস মানে কখনো ভয় না পাওয়া। সক্রেটিস হয়তো জিজ্ঞেস করতেন, তাহলে একজন বেপরোয়া মানুষও কি সাহসী? ছাত্রটি বলবে, না, বেপরোয়া আর সাহসী এক নয়। সক্রেটিস আবার প্রশ্ন করতেন, কেন নয়? এভাবেই শুরু হতো সত্য অনুসন্ধানের যাত্রা। একটি উত্তর, তারপর একটি প্রশ্ন, আবার উত্তর, আবার প্রশ্ন। এভাবে ধীরে ধীরে মানুষ নিজের চিন্তার দুর্বলতা দেখতে পেত। বন্ধুরা, আমাদের বাঙালি সমাজে একটি কথা খুব প্রচলিত, মানুষ কি বলবে। এই একটি বাক্য কত স্বপ্নকে থামিয়ে দিয়েছে তার হিসাব নেই। কেউ গান শিখতে চেয়েছিল, কেউ ব্যবসা করতে চেয়েছিল, কেউ নিজের পছন্দের পেশা বেছে নিতে চেয়েছিল, কিন্তু সমাজের ভয়ে পিছিয়ে গেছে। সক্রেটিস যদি সেখানে থাকতেন, তিনি হয়তো প্রশ্ন করতেন, মানুষের মতামত কি তোমার জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যারা আজ সমালোচনা করছে, তারা কি তোমার ভবিষ্যতের দায়িত্ব নেবে? তুমি কি নিজের জন্য বাঁচছ, নাকি অন্যের অনুমোদনের জন্য? দেখুন, তিনি উত্তর দিচ্ছেন না, তিনি আপনাকে ভাবতে বাধ্য করছেন। এটাই সক্রেটিক পদ্ধতির জাদু। আর এই কারণেই পৃথিবীর সেরা আইন বিদ্যালয়, ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলো আজও এই পদ্ধতি ব্যবহার করে। কারণ একজন ভালো পেশাজীবী শুধু তথ্য জানলেই হয় না, তাকে চিন্তা করতে জানতে হয়, বিশ্লেষণ করতে জানতে হয়, সঠিক প্রশ্ন করতে জানতে হয়। আজকের যুগে এই শিক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক সময় বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু সমালোচনামূলক চিন্তা অভাব আছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখলাম, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেললাম। কেউ একটি ভিডিও বানাল, আমরা ধরে নিলাম সেটাই সত্য। কিন্তু সক্রেটিস আমাদের শেখান, থামো, প্রশ্ন করো, প্রমাণ খোঁজো, সত্য যাচাই করো। এভাবেই একজন সাধারণ মানুষ একজন সচেতন মানুষে পরিণত হয়। কিন্তু সক্রেটিস শুধু সমাজকে নয়, মানুষকে নিজের জীবন সম্পর্কেও প্রশ্ন করতে শিখিয়েছিলেন। আর সেখান থেকেই জন্ম নেয় তার সবচেয়ে বিখ্যাত দর্শন। অধ্যায় 4, দি আনএক্সামিন্ড লাইফ। বন্ধুরা, সক্রেটিসের জীবনের সবচেয়ে বিখ্যাত উক্তি হল, দি আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। বাংলায় এর অর্থ, যে জীবনকে পরীক্ষা করা হয় না, সেই জীবন বেঁচে থাকার যোগ্য নয়। প্রথমবার শুনলে বাক্যটি একটু কঠোর মনে হতে পারে,
কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ সত্য। একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। প্রতিদিন সকাল একই রুটিন, একই কাজ, একই ব্যস্ততা, একই চিন্তা। মাসের শেষে বেতন, তারপর আবার একই চক্র। অনেক মানুষের জীবন এভাবেই কেটে যায়, কিন্তু খুব কম মানুষ থেমে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই সুখী? আমি যা করছি তা কেন করছি? এটাই কি আমার জীবনের উদ্দেশ্য? আমি কি নিজের স্বপ্ন বাঁচছি নাকি অন্যের প্রত্যাশা পূরণ করছি? বন্ধুরা, সক্রেটিস বলতেন, এই প্রশ্নগুলো না করলে মানুষ ধীরে ধীরে একটি যন্ত্রে পরিণত হয়। সে বেঁচে থাকে কিন্তু জেগে থাকে না। একজন বাঙালি মধ্যবিত্ত বাবার কথা ভাবুন। সারা জীবন পরিশ্রম করলেন, সন্তানদের মানুষ করলেন, বাড়ি বানালেন, সব দায়িত্ব পালন করলেন। কিন্তু একদিন অবসরের পর হঠাৎ মনে হল, আমি নিজের জন্য কি করলাম? এই প্রশ্নটাই হল আত্মপরীক্ষার শুরু। সক্রেটিসের মতে মানুষ এবং প্রাণীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল আত্মসচেতনতা। আমরা নিজেদের নিয়ে ভাবতে পারি, নিজেদের বিচার করতে পারি, নিজেদের পরিবর্তন করতে পারি। এই ক্ষমতাই মানুষকে মহান করে। কিন্তু এই আত্মপরীক্ষা সহজ নয়, কারণ যখন আপনি নিজের ভেতরে তাকাবেন তখন শুধু ভালো দিক নয়, দুর্বলতাগুলোকেও দেখতে পাবেন। আপনার ভয়, আপনার ভুল, আপনার ব্যর্থতা। বন্ধুরা, সক্রেটিস বলতেন, এই প্রশ্নগুলো না করলে মানুষ ধীরে ধীরে একটি যন্ত্রে পরিণত হয়। সে বেঁচে থাকে কিন্তু জেগে থাকে না। একজন বাঙালি মধ্যবিত্ত বাবার কথা ভাবুন। সারা জীবন পরিশ্রম করলেন, সন্তানদের মানুষ করলেন, বাড়ি বানালেন, সব দায়িত্ব পালন করলেন। কিন্তু একদিন অবসরের পর হঠাৎ মনে হল, আমি নিজের জন্য কি করলাম? এই প্রশ্নটাই হল আত্মপরীক্ষার শুরু। সক্রেটিসের মতে মানুষ এবং প্রাণীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল আত্মসচেতনতা। আমরা নিজেদের নিয়ে ভাবতে পারি, নিজেদের বিচার করতে পারি, নিজেদের পরিবর্তন করতে পারি। এই ক্ষমতাই মানুষকে মহান করে। কিন্তু এই আত্মপরীক্ষা সহজ নয়, কারণ যখন আপনি নিজের ভেতরে তাকাবেন তখন শুধু ভালো দিক নয়, দুর্বলতাগুলোকেও দেখতে পাবেন। আপনার ভয়, আপনার ভুল, আপনার ব্যর্থতা, আপনার অজুহাত, এগুলো দেখা কষ্টদায়ক। তাই অধিকাংশ মানুষ নিজের ভেতরে তাকাতে চায় না। কিন্তু সক্রেটিস বলতেন, চিকিৎসা শুরু করার আগে রোগ শনাক্ত করতে হয়। একইভাবে উন্নতির আগে নিজের সীমাবদ্ধতাকে চিনতে হবে। আজকের যুগে আমরা শরীরের যত্ন নিই, জিমে যাই, ডায়েট করি, স্বাস্থ্য পরীক্ষা করি, কিন্তু মনের যত্ন, আত্মার যত্ন, নিজের মূল্যবোধের যত্ন, সেগুলো কতবার করি? সক্রেটিস বলতেন, প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাও, নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? আজ আমি কি ভুল করলাম? আমি কি আরো ভালো মানুষ হতে পারি? এই প্রশ্নগুলি মানুষকে ধীরে ধীরে উন্নত করে। আর এখানেই সক্রেটিসের দর্শন আধুনিক মনোবিজ্ঞানের সঙ্গেও মিলে যায়। কারণ আত্মসচেতনতা ছাড়া ব্যক্তিগত উন্নতি সম্ভব নয়। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, কিভাবে বুঝবো কোনটা ভালো আর কোনটা খারাপ? কোন জীবনকে আমরা সঠিক বলবো? সক্রেটিসের উত্তর ছিল অত্যন্ত চমকপ্রদ। অধ্যায় 5, ভার্চুয়াস নলেজ। বন্ধুরা, এবার আমরা সক্রেটিসের সবচেয়ে বিতর্কিত ধারণাগুলোর একটিতে পৌঁছে গেছি। তিনি বলেছিলেন ভার্চুয়াস নলেজ, অর্থাৎ সত্যিকারের জ্ঞানই নৈতিকতা। প্রথমে শুনলে বিষয়টি অদ্ভুত মনে হয়, কারণ আমরা তো প্রতিদিন দেখি মানুষ জেনেও ভুল কাজ করে। তাহলে সক্রেটিস এমন কথা বললেন কেন? এর উত্তর বুঝতে হলে তার জ্ঞান শব্দের অর্থ বুঝতে হবে। আমরা সাধারণত জ্ঞান বলতে তথ্য বুঝি, কিন্তু সক্রেটিস তথ্যকে জ্ঞান মনে করতেন না। তিনি বলতেন, তথ্য মাথায় থাকে, জ্ঞান হৃদয়ে বাস করে। ধরুন, একজন ধূমপায়ী জানেন যে ধূমপান ক্ষতিকর, এটি একটি তথ্য। কিন্তু যদি তিনি সত্যি উপলব্ধি করেন যে এটি তার জীবন, পরিবার এবং ভবিষ্যৎকে ধ্বংস করছে, তাহলে কি তিনি আগের মতোই ধূমপান করতে পারবেন? সক্রেটিস বলতেন, না,
কারণ প্রকৃত জ্ঞান আচরণ পরিবর্তন করে, শুধু তথ্য পরিবর্তন করে না। একজন চোরের কথা ভাবুন। সে চুরি করে কেন? কারণ সে মনে করছে এতে তার লাভ হবে। সে সাময়িক সুবিধা দেখছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এতে সে নিজের সততা, আত্মসম্মান এবং মানসিক শান্তি হারাচ্ছে। অর্থাৎ সে পুরো সত্য জানে না, তার জ্ঞান অসম্পূর্ণ। সক্রেটিস বলতেন, মানুষ মূলত ভালোই চায়, কিন্তু অজ্ঞতার কারণে ভুল পথ বেছে নেয়। এই চিন্তা অত্যন্ত মানবিক, কারণ এটি আমাদের শেখায় মানুষকে শুধু শাস্তি দিলেই হবে না, তাকে শিক্ষিতও করতে হবে, তাকে সত্য বোঝাতে হবে, তাকে উন্নতির সুযোগ দিতে হবে। আজকের সমাজে আমরা প্রায়ই মানুষকে তার ভুল দিয়ে বিচার করি, কিন্তু সক্রেটিস আমাদের ভুলের পেছনের অজ্ঞতাকে দেখতে শেখান। তবে এই ধারণার সমালোচনাও আছে। পরবর্তীতে অ্যারিস্টটল বলেছিলেন, অনেক সময় মানুষ সঠিক জানার পরও ভুল করে, কারণ আবেগ, লোভ কিংবা দুর্বলতা তাকে প্রভাবিত করে। এই বিতর্ক আজও চলমান, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সক্রেটিস আমাদের শেখাতে চেয়েছিলেন, সত্যিকারের শিক্ষা শুধু মস্তিষ্ককে বদলায় না, এটি চরিত্রকে বদলায়, এটি মানুষকে বদলায়, এটি জীবনকে বদলায়। আর এই কারণেই তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আত্মার শিক্ষক। কিন্তু এমন একজন মানুষ যিনি মানুষের অজ্ঞতা প্রকাশ করেন, অহংকার ভাঙেন এবং ক্ষমতাকে প্রশ্ন করেন, তাকে সবাই কি ভালোবাসবে? অবশ্যই না। ধীরে ধীরে সক্রেটিসের শত্রুর সংখ্যা বাড়তে শুরু করল। এথেন্সের ক্ষমতাবান মানুষদের কাছে তিনি হয়ে উঠলেন এক বিরক্তিকর সত্যবক্তা। আর সেই কারণেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। পরবর্তী পর্বে আমরা জানব কেন সক্রেটিস নিজেকে এথেন্সের গ্যাটফ্লাই বলতেন, কিভাবে তার শিষ্য প্লেটো তাকে অমর করে তুলেছিলেন, এবং কিভাবে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিচারগুলোর একটিতে একজন দার্শনিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অধ্যায় 6, দ্য গ্যাটফ্লাই অফ এথেন্স, এথেন্সের ঘুম ভাঙানো মানুষ। বন্ধুরা, কখনো কি এমন কাউকে দেখেছেন যার উপস্থিতি অনেক মানুষকে অস্বস্তিতে ফেলে? কারণ সে মিথ্যা প্রশংসা করে না, ভুল দেখলে চুপ থাকে না, সবাই যখন মাথা নাড়ে তখন সে প্রশ্ন করে, সবাই যখন ভিড়ের সঙ্গে হাঁটে তখন সে থেমে ভাবে। সক্রেটিস ছিলেন ঠিক তেমনই একজন মানুষ, এবং আশ্চর্যের বিষয় হল তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন একটি ছোট্ট মাছির সঙ্গে তুলনা করে। ইংরেজিতে যাকে বলা হয় গ্যাডফ্লাই। গ্যাডফ্লাই হল এমন এক মাছি যা বড় ঘোড়ার গায়ে বসে তাকে খোঁচা দিতে থাকে, যাতে ঘোড়াটি ঘুমিয়ে না পড়ে। সক্রেটিস বলেছিলেন, এথেন্স হল একটি বিশাল, শক্তিশালী কিন্তু অলস ঘোড়া, আর আমি সেই গ্যাডফ্লাই যার কাজ তাকে জাগিয়ে রাখা। কি অসাধারণ উপমা! তিনি নিজেকে নায়ক ভাবেননি, রাজা ভাবেননি, মহাজ্ঞানীও ভাবেননি। তিনি নিজেকে একজন জাগরণ দূত হিসেবে দেখেছিলেন। বন্ধুরা, আমাদের সমাজেও এমন মানুষদের খুব একটা পছন্দ করা হয় না। যে মানুষ প্রশ্ন করে সে প্রায়ই সমস্যার কারণ বলে মনে হয়। অফিসে কেউ দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললে তাকে ঝামেলাবাজ বলা হয়। স্কুলে কোনো ছাত্র অন্ধভাবে সব মেনে না নিয়ে যুক্তি চাইলে তাকে বেয়াদব বলা হয়। পরিবারে কেউ পুরনো ভুল প্রথা নিয়ে প্রশ্ন করলে তাকে অতিরিক্ত আধুনিক বলা হয়। কারণ প্রশ্ন মানুষকে অস্বস্তিতে ফেলে, আর সক্রেটিসের পুরো জীবনটাই ছিল প্রশ্নের উপর দাঁড়িয়ে। তিনি এথেন্সের বাজারে যেতেন, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতেন, সেনাপতিদের সঙ্গে কথা বলতেন, কবিদের সঙ্গে কথা বলতেন, কারিগরদের সঙ্গে কথা বলতেন, এবং সবার কাছেই একই কাজ করতেন, প্রশ্ন, আরও প্রশ্ন, আরও গভীর প্রশ্ন। একদিন তিনি এক বিখ্যাত রাজনীতিবিদের সঙ্গে কথা বলছিলেন। লোকটি নিজেকে খুব জ্ঞানী মনে করত, কিন্তু প্রশ্ন করতে করতে সক্রেটিস দেখিয়ে দিলেন লোকটি আসলে নিজের অজ্ঞতাই বুঝতে পারেনি। এরপর তিনি কবিদের কাছে গেলেন। দেখলেন তারা অসাধারণ কবিতা লিখতে পারে, কিন্তু নিজেদের সৃষ্টির প্রকৃত অর্থ অনেক সময় নিজেরাই ব্যাখ্যা করতে পারে না। তারপর গেলেন কারিগরদের কাছে।
তারা নিজেদের কাজে দক্ষ, কিন্তু সেই দক্ষতার কারণে তারা ভাবতে শুরু করেছে যে পৃথিবীর সব বিষয়েই তারা জ্ঞানী। সক্রেটিস বুঝতে পারলেন মানুষের সবচেয়ে বড় সমস্যা অজ্ঞতা নয়, বরং অজ্ঞতা সম্পর্কে অজ্ঞ থাকা। আজও কি আমরা সেই একই সমস্যায় ভুগি না? একটি ইউটিউব ভিডিও দেখে কেউ নিজেকে ডাক্তার ভাবতে শুরু করে, একটি রাজনৈতিক বক্তৃতা শুনে কেউ নিজেকে বিশেষজ্ঞ মনে করে, 2-4টি বই পড়ে কেউ মনে করে সব বুঝে গেছে। সক্রেটিস বলতেন, যখন তুমি বুঝবে তুমি সব জানো না, তখনই শেখা শুরু হবে। কিন্তু ধীরে ধীরে তার এই কাজ অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে উঠল, কারণ কেউই নিজের অজ্ঞতা প্রকাশ হতে দেখতে চায় না। এথেন্সের ক্ষমতাবান মানুষদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করল। তারা ভাবতে লাগল, এই বৃদ্ধ লোকটি শহরের যুবকদের মাথা নষ্ট করছে, তাদের বিদ্রোহী বানিয়ে দিচ্ছে, তাদের প্রশ্ন করতে শিখিয়ে দিচ্ছে। এবং ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন কোনো সমাজ প্রশ্নকে ভয় পেতে শুরু করে, তখন সেই সমাজ নিজের ভবিষ্যৎকেই ভয় পেতে শুরু করে। কিন্তু সক্রেটিসের জন্য আরও বড় একটি আশীর্বাদ অপেক্ষা করছিল, কারণ তার একজন ছাত্র ছিলেন যিনি তার চিন্তাকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখবেন। অধ্যায় 7, প্লেটো ও জেনোফন, গুরুকে অমর করে তোলা শিষ্য। বন্ধুরা, মানব ইতিহাসে অনেক মহান শিক্ষক এসেছেন, কিন্তু খুব কম শিক্ষকই এমন সৌভাগ্য পেয়েছেন যাদের শিষ্য তার চিন্তাকে হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে। সক্রেটিস সেই বিরল মানুষদের একজন, কারণ তার জীবনে এসেছিলেন প্লেটো, একজন তরুণ, মেধাবী এবং অনুসন্ধিৎসু ছাত্র, যিনি প্রথমবার সক্রেটিসের কথা শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। প্লেটোর আগে জীবন ছিল অন্যরকম। তিনি রাজনীতি করতে চেয়েছিলেন, ক্ষমতার জগতে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু সক্রেটিসের সংস্পর্শে এসে তিনি বুঝলেন ক্ষমতার চেয়েও বড় কিছু আছে, সেটি হল সত্য। বন্ধুরা, কখনো কখনো একজন শিক্ষক শুধু একটি বিষয় শেখান না, তিনি একজন মানুষের পুরো জীবন বদলে দেন। সক্রেটিস প্লেটোর জীবনে ঠিক সেই ভূমিকাই পালন করেছিলেন। যখন সক্রেটিস প্রশ্ন করতেন, প্লেটো শুধু উত্তর শুনতেন না, তিনি চিন্তার একটি নতুন জগৎ আবিষ্কার করছিলেন। পরে প্লেটো তার বিখ্যাত ডায়ালগ বা সংলাপগুলো লিখতে শুরু করেন। এই সংলাপগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান চরিত্র ছিলেন সক্রেটিস। আজ আমরা সক্রেটিস সম্পর্কে যা জানি তার অধিকাংশই প্লেটোর লেখা থেকেই। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, প্লেটোর বইয়ে যে সক্রেটিসকে আমরা দেখি, তিনি কি সত্যিকারের সক্রেটিস, নাকি সেখানে প্লেটোর নিজের চিন্তাধারাও মিশে গেছে? ঐতিহাসিকদের মধ্যে এই বিতর্ক আজও চলমান। সাধারণভাবে মনে করা হয় প্লেটোর প্রাথমিক লেখাগুলোতে আমরা প্রকৃত সক্রেটিসের কাছাকাছি পৌঁছাতে পারি, কিন্তু পরবর্তী লেখাগুলোতে প্লেটোর নিজস্ব দর্শনের প্রভাব বেড়ে যায়। তবুও একটি বিষয় নিশ্চিত, প্লেটো না থাকলে হয়তো আজ আমরা সক্রেটিসকে এতটা গভীরভাবে চিনতেই পারতাম না। আর একজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন জেনোফন। তিনি ছিলেন সৈনিক, ইতিহাসবিদ এবং লেখক। জেনোফনের বর্ণনায় সক্রেটিস অনেক বেশি বাস্তব, সহজ এবং দৈনন্দিন জীবনের মানুষ। অন্যদিকে প্লেটোর সক্রেটিস অনেক বেশি দার্শনিক এবং গভীর। এই দুইজনের লেখাকে একসঙ্গে দেখলে আমরা যেন একটি মানুষের দুটি আলাদা প্রতিকৃতি দেখতে পাই। একটি ছবিতে তিনি শিক্ষক, অন্যটিতে তিনি দার্শনিক। একটিতে তিনি বন্ধু, অন্যটিতে তিনি চিন্তার বিপ্লবী। বন্ধুরা, গুরু শিষ্যের এই সম্পর্ক পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক। ভারতের ইতিহাসে যেমন আমরা রামকৃষ্ণ ও বিবেকানন্দকে দেখি, তেমনি গ্রিসের ইতিহাসে আমরা দেখি সক্রেটিস ও প্লেটোকে। সক্রেটিস বীজ বপন করেছিলেন, প্লেটো সেই বীজকে মহীরুহে পরিণত করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে যখন এই গুরু শিষ্যের সম্পর্ক আরও গভীর হচ্ছিল, তখন এথেন্সে সক্রেটিসের বিরুদ্ধে ঝড় তৈরি হচ্ছিল। আর সেই ঝড় খুব শীঘ্রই তাকে নিয়ে যাবে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আদালত কক্ষে। অধ্যায় 8, ইতিহাসের সেই বিচার যেখানে সত্যকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। বন্ধুরা, খ্রিস্টপূর্ব 399 সাল, এথেন্স শহর,
একটি আদালত কক্ষ। সেখানে উপস্থিত 501 জন নাগরিক, তারাই বিচারক, তারাই জুরি, তারাই রায়দাতা। আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন 70 বছর বয়সী এক বৃদ্ধ মানুষ, খালি পা, সাধারণ পোশাক, মুখে কোনো ভয় নেই। তিনি সক্রেটিস। এই মুহূর্তটি শুধু একটি মানুষের বিচার ছিল না, এটি ছিল চিন্তার বিচার, প্রশ্নের বিচার, স্বাধীনতার বিচার। সক্রেটিসের বিরুদ্ধে দুটি প্রধান অভিযোগ আনা হয়েছিল। প্রথম অভিযোগ, তিনি শহরের দেবতাদের সম্মান করেন না। দ্বিতীয় অভিযোগ, তিনি যুবকদের বিপথে পরিচালিত করছেন। আজকের ভাষায় বললে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন, তিনি তরুণদের প্রশ্ন করতে শিখিয়ে দিচ্ছেন, তিনি মানুষকে প্রচলিত বিশ্বাস নিয়ে সন্দেহ করতে শেখাচ্ছেন। বন্ধুরা, ইতিহাসে এই ধরনের অভিযোগ আমরা বারবার দেখতে পাই। যে মানুষ নতুন চিন্তা নিয়ে আসে তাকে প্রায় বিপজ্জনক বলে মনে করা হয়। গ্যালিলিও, ব্রুনো, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী সবাই কোনো না কোনো সময়ে প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরোধিতার মুখে পড়েছেন। সক্রেটিসও তার ব্যতিক্রম ছিলেন না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, বিচারের সময় তিনি ক্ষমা চাননি, তিনি কাঁদেননি, তিনি নিজের পরিবারকে সামনে এনে সহানুভূতি আদায়ের চেষ্টা করেননি। বরং তিনি ঠিক সেই কাজটাই করলেন যা তিনি সারা জীবন করেছেন। তিনি প্রশ্ন করলেন, তিনি যুক্তি দিলেন, তিনি সত্যের পক্ষে দাঁড়ালেন। তিনি বললেন, আমি এথেন্সের উপকার করেছি, আমি মানুষকে চিন্তা করতে শিখিয়েছি, আমি তাদের আত্মপরীক্ষা করতে শিখিয়েছি। তারপর তিনি তার জীবনের অন্যতম বিখ্যাত বক্তব্য দেন, একটি অনপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। আদালত নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু জুরিদের অনেকেই তার এই আত্মবিশ্বাসকে অহংকার হিসাবে দেখল। ভোট নেওয়া হল। অল্প ব্যবধানে সক্রেটিস দোষী সাব্যস্ত হলেন। এরপর আইন অনুযায়ী শাস্তির প্রস্তাব দিতে বলা হল। অভিযোগকারীরা মৃত্যুদণ্ড চাইল। আর সক্রেটিস, তিনি এমন একটি উত্তর দিলেন যা শুনে পুরো আদালত হতবাক হয়ে গেল। তিনি বললেন, আমাকে শাস্তি নয়, পুরস্কার দেওয়া উচিত, কারণ আমি এই শহরের সেবা করেছি। এটি ছিল তার নৈতিক সাহসের চূড়ান্ত প্রকাশ। কিন্তু একই সঙ্গে এটি অনেকের কাছে অপমান বলে মনে হল। দ্বিতীয় ভোটে আরও বেশি সংখ্যক মানুষ মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দিল। রায় ঘোষণা করা হল, সক্রেটিসকে বিষ পান করে মৃত্যুবরণ করতে হবে। একজন বৃদ্ধ দার্শনিক, যিনি সারা জীবন সত্য, নৈতিকতা এবং আত্মজ্ঞান নিয়ে কথা বলেছেন, তাকে তার নিজের শহরই মৃত্যুর দিকে ঠেলে দিল। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় সক্রেটিসের জীবনের সবচেয়ে মহৎ অধ্যায়। কারণ এখন তার সামনে একটি সুযোগ আসবে, পালিয়ে যাওয়ার সুযোগ, বেঁচে থাকার সুযোগ। আর তখন পুরো পৃথিবী দেখবে সক্রেটিস শুধু যা বলতেন তাই বিশ্বাস করতেন না, তিনি নিজের জীবন দিয়েও তা প্রমাণ করতে প্রস্তুত ছিলেন। অধ্যায় 9, মৃত্যুর মুখোমুখি। সক্রেটিস যখন নীতির মূল্য জীবনের চেয়েও বড় হয়ে ওঠে। বন্ধুরা, আদালতের রায় ঘোষণা হয়ে গেছে, সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজকের পৃথিবীতে আমরা যখন মৃত্যুদণ্ডের কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে ভয়, আতঙ্ক এবং অসহায়তার ছবি ভেসে ওঠে। কিন্তু সক্রেটিসের গল্প সম্পূর্ণ আলাদা, কারণ তিনি শুধু মৃত্যুর মুখোমুখি হননি, তিনি মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলেন। আর সেই কারণেই তার শেষ দিনগুলোর কাহিনী মানব ইতিহাসের অন্যতম অনুপ্রেরণাদায়ক অধ্যায় হয়ে উঠেছে। বন্ধুরা, রায় ঘোষণার পর সক্রেটিসকে কারাগারে নিয়ে যাওয়া হল। কিন্তু একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রায় 1 মাস সময় লাগল। এই 1 মাস তার জীবনের শেষ মাস এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কারণ এখন আর তিনি শুধু কথা বলছেন না, এখন তার পুরো জীবন দর্শন পরীক্ষার মুখে। মানুষ যখন নিরাপদ অবস্থায় নীতির কথা বলে তখন সেটা সহজ, কিন্তু যখন জীবন মৃত্যুর প্রশ্ন আসে তখন প্রকৃত চরিত্র প্রকাশ পায়। আর সক্রেটিসের প্রকৃত চরিত্র প্রকাশ পেল এই সময়ে।
একদিন ভোরবেলা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ক্রিটো কারাগারে এলেন। তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। সব ব্যবস্থা করা হয়েছে, প্রহরীদের ঘুষ দেওয়া হয়েছে, একটি জাহাজ প্রস্তুত। সক্রেটিস চাইলে সেই রাতেই এথেন্স ছেড়ে পালিয়ে যেতে পারেন, বেঁচে যেতে পারেন। বন্ধুরা, এক মুহূর্তের জন্য নিজেকে সক্রেটিসের জায়গায় কল্পনা করুন। আপনার সামনে জীবন, পেছনে মৃত্যু। আপনি কি করতেন? বেশিরভাগ মানুষই পালিয়ে যেত, কারণ বেঁচে থাকার ইচ্ছা মানুষের সবচেয়ে শক্তিশালী প্রবৃত্তিগুলোর একটি। কিন্তু সক্রেটিস ছিলেন অন্যরকম। তিনি ক্রিটোর কথা মন দিয়ে শুনলেন, তারপর শান্তভাবে বললেন, আমরা আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেব। এটাই ছিল সক্রেটিস। মৃত্যুর মুখেও তিনি তার দর্শন ভুলে যাননি। ক্রিটো বললেন, তুমি মারা গেলে তোমার সন্তানদের কি হবে? তোমার বন্ধুরা কি ভাববে? মানুষ বলবে আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করিনি। কিন্তু সক্রেটিস প্রশ্ন করলেন, মানুষ কি বলবে সেটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি সঠিক কাজ কি সেটাই গুরুত্বপূর্ণ? বন্ধুরা, এই প্রশ্ন আজও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক। আমরা কত সিদ্ধান্ত নিই শুধু এই ভেবে লোকজন কি বলবে, সমাজ কি ভাববে, আত্মীয়রা কি মন্তব্য করবে। সক্রেটিস আমাদের শেখান, জনমত আর সত্য এক জিনিস নয়। অনেক সময় পুরো সমাজ ভুল হতে পারে, আর একজন একা মানুষও সঠিক হতে পারে। এরপর সক্রেটিস তার বিখ্যাত যুক্তি তুলে ধরলেন। তিনি বললেন, আমি এই শহরে জন্মেছি, এই শহরের আইন মেনে জীবন কাটিয়েছি। আজ যদি এই আইন আমার বিরুদ্ধে যায়, তাহলে কি আমি শুধু নিজের সুবিধার জন্য তা ভেঙে দেব? তিনি আইনকে একজন মানুষের মতো কল্পনা করলেন, যেন আইন তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে, সক্রেটিস, তুমি কি শুধু তখনই আইন মানবে যখন তা তোমার পক্ষে যাবে, আর বিপক্ষে গেলেই তা অমান্য করবে? বন্ধুরা, এটি শুধু একটি আইনি যুক্তি ছিল না, এটি ছিল চরিত্রের প্রশ্ন, নীতির প্রশ্ন। সক্রেটিস বিশ্বাস করতেন, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেওয়া যায় না। যদি আদালত ভুলও করে থাকে, তবুও সেই ভুলের প্রতিশোধ অন্য ভুল করে নেওয়া উচিত নয়। কি অসাধারণ আত্মসংযম! আজকের পৃথিবীতে আমরা সামান্য অপমানের বদলা নিতে ব্যস্ত, সামান্য সমালোচনার জবাব দিতে ব্যস্ত, আর একজন মানুষ নিজের জীবন কেড়ে নেওয়া অন্যায় রায়কেও প্রতিশোধের মাধ্যমে উত্তর দিতে অস্বীকার করছেন। এই কারণেই সক্রেটিস শুধু দার্শনিক নন, তিনি চরিত্রের এক জীবন্ত উদাহরণ। মৃত্যুর আগে শেষ শিক্ষা দিনগুলো কেটে যাচ্ছিল, মৃত্যুর দিন ক্রমশ কাছে আসছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সক্রেটিস ভেঙে পড়েননি, আতঙ্কিত হননি, বরং তিনি তার বন্ধুদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন। কি নিয়ে? আত্মা নিয়ে, মৃত্যু নিয়ে, জীবনের অর্থ নিয়ে। তিনি বিশ্বাস করতেন, দর্শনের পুরো কাজই আসলে মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করা। কারণ একজন দার্শনিক সত্যকে ভালোবাসে, আর মৃত্যু যদি সত্যের পথে একটি দরজা হয়, তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষ মৃত্যুকে ভয় পাই, কারণ আমরা তাকে শেষ বলে মনে করি, অজানা বলে মনে করি। সক্রেটিস বলতেন, যা সম্পর্কে আমরা কিছুই জানি না সেটিকে খারাপ বলে ধরে নেওয়া কি যুক্তিসঙ্গত? তিনি দুটি সম্ভাবনার কথা বলেছিলেন, হয় মৃত্যুর পর কিছুই নেই, তাহলে সেটি হবে গভীর শান্ত ঘুমের মতো, অথবা মৃত্যুর পর অন্য কোনো অস্তিত্ব আছে, তাহলে সেখানে গিয়ে আমরা অতীতের মহান মানুষদের সঙ্গে কথা বলতে পারব। দুই ক্ষেত্রেই ভয়ের কিছু নেই। কি আশ্চর্য মানসিক শক্তি! যেখানে অন্যরা মৃত্যুকে অন্ধকার হিসাবে দেখে, সেখানে তিনি তা দেখছেন অনুসন্ধানের নতুন সুযোগ হিসেবে। শেষ পেয়ালা। অবশেষে সেই দিন এসে গেল। কারাগারের কর্মচারী বিষের পেয়ালা নিয়ে এলো। এটি ছিল হেমলক নামের বিষ, এথেন্সে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রচলিত উপায়। ঘরে উপস্থিত সবাই কাঁদছিল, বন্ধুরা কাঁদছিল, শিষ্যরা কাঁদছিল, কিন্তু সক্রেটিস, তিনি ছিলেন শান্ত, অবিশ্বাস্যভাবে শান্ত। তিনি পেয়ালাটি হাতে নিলেন, কোনো দ্বিধা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অনুশোচনা নেই। তিনি এক নিঃশ্বাসে পুরো বিষ পান করে ফেললেন।
ধীরে ধীরে বিষ শরীরে ছড়িয়ে পড়তে লাগল। পা থেকে শুরু হলো অসারতা, তারপর ওপরে উঠতে লাগল। বন্ধুরা তার চারপাশে দাঁড়িয়ে, কেউ চোখের জল থামাতে পারছে না। আর ঠিক তখনই সক্রেটিস তার শেষ কথাগুলো বললেন। তিনি বললেন, ক্রিটো, আমরা অ্যাসক্লেপিয়াসের কাছে একটি মোরগ ঋণী, তা শোধ করতে ভুলবে না। এটাই ছিল তার শেষ বাক্য। তারপর ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল। কিন্তু বন্ধুরা, সেই মুহূর্তে একজন মানুষ মারা গেলেও একটি ধারণা জন্ম নিল, একটি দর্শন, একটি উত্তরাধিকার, যা আজও বেঁচে আছে। অধ্যায় 10, সক্রেটিসের উত্তরাধিকার। যে মানুষটি আজও বেঁচে আছেন বন্ধুরা, এথেন্সের সেই আদালত ভেবেছিল তারা সক্রেটিসকে থামিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ব্যঙ্গ হল, সেদিন আসলে সক্রেটিস জিতেছিলেন আর তার বিরোধীরা হেরে গিয়েছিল। কারণ একটি মানুষকে হত্যা করা যায়, কিন্তু একটি সত্যকে হত্যা করা যায় না। একটি প্রশ্নকে হত্যা করা যায় না, একটি ধারণাকে হত্যা করা যায় না। আজ 2500 বছর পরে আমরা সক্রেটিসের নাম জানি, কিন্তু তার বিচারকদের নাম খুব কম মানুষই জানে। এটাই তার প্রকৃত বিজয়। বন্ধুরা, সক্রেটিস আমাদের কি দিয়ে গেছেন? প্রথমত, তিনি আমাদের দিয়েছেন প্রশ্ন করার সাহস। তার আগে মানুষ অনেক সময় কর্তৃত্বকে চূড়ান্ত সত্য বলে মেনে নিত। সক্রেটিস বললেন, কোনো কথা শুধু এজন্য সত্য নয় যে একজন বিখ্যাত ব্যক্তি তা বলেছে। কোনো বিশ্বাস শুধু এজন্য সঠিক নয় যে সবাই তা মানে। নিজে চিন্তা করো। আজ বিজ্ঞান এই নীতির ওপর দাঁড়িয়ে আছে, গবেষণা এই নীতির ওপর দাঁড়িয়ে আছে, সমালোচনামূলক চিন্তা এই নীতির ওপর দাঁড়িয়ে আছে। যখন একজন ছাত্র শিক্ষককে প্রশ্ন করে, সেখানে সক্রেটিস বেঁচে আছেন। যখন একজন বিজ্ঞানী প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেন, সেখানে সক্রেটিস বেঁচে আছেন। যখন একজন সাধারণ মানুষ কোনো খবর বিশ্বাস করার আগে প্রমাণ খোঁজেন, সেখানে সক্রেটিস বেঁচে আছেন। আত্মজ্ঞান ও নৈতিকতার শিক্ষা সক্রেটিস আমাদের দ্বিতীয় যে উপহার দিয়েছেন তা হল আত্মজ্ঞান। তিনি বলেছিলেন, নিজেকে জানো। শুনতে সহজ, কিন্তু বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা অন্যের ভুল দেখতে পারি, অন্যের চরিত্র বিচার করতে পারি, কিন্তু নিজের ভেতরে তাকানো অনেক কঠিন। আজকের পৃথিবীতে উদ্বেগ, মানসিক চাপ এবং হতাশা বাড়ছে, কারণ আমরা বাইরের জগৎ নিয়ে এত ব্যস্ত যে নিজের ভেতরের জগৎকে ভুলে যাচ্ছি। সক্রেটিস আমাদের মনে করিয়ে দেন, আত্মার যত্ন শরীরের যত্নের মতোই গুরুত্বপূর্ণ। সত্যের জন্য দাঁড়ানোর সাহস। আর তৃতীয় শিক্ষা, সত্যের জন্য দাঁড়ানোর সাহস। সক্রেটিস চাইলে বেঁচে যেতে পারতেন, ক্ষমা চাইতে পারতেন, আপস করতে পারতেন, নীরব হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তার কাছে সত্য জীবন থেকেও মূল্যবান ছিল। এই শিক্ষা পরবর্তীতে অসংখ্য মহান মানুষকে অনুপ্রাণিত করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা সত্যের জন্য কষ্ট স্বীকার করেছে, যারা নীতির সঙ্গে আপোষ করেনি। বন্ধুরা, আজ আমরা শুধু একজন দার্শনিকের জীবন কাহিনী শুনলাম না, আমরা শুনলাম একজন মানুষের গল্প, যিনি পৃথিবীকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন, প্রশ্ন করো, নিজেকে জানো, সত্যকে অনুসরণ করো, আর নিজের বিবেকের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করো না। কারণ একটি অনপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়, আর একটি নীতিহীন জীবন সম্মানের যোগ্য নয়। সক্রেটিস আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু যখনই আপনি কোনো বিশ্বাসকে যাচাই করবেন, যখনই আপনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাববেন, যখনই আপনি সত্যের জন্য দাঁড়াবেন, তখনই আপনার ভেতরে সক্রেটিস জীবিত হয়ে উঠবেন। ভয়েস অফ অডিও বুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি এই অডিও বুক সারসংক্ষেপ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আরও অনেক জীবন বদলে দেওয়া বইয়ের গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং প্রশ্ন করতে কখনো ভয় পাবেন না। ধন্যবাদ।